আর এই অনেক অনেক দেখা শোনা আর শেখা একটা প্রগাঢ় চিন্তা, ভয় আর আতঙ্ক তৈরি করেছে আমার মনে। মায়ের এত এত কষ্ট বিয়ের প্রতি আমার এক আলাদা বিদ্বেষ তৈরি করেছিল। তারপর এত বছর পর আবার আপনার এই কাহিনী। আমি অবাক হই ভাবলে ভালোবাসা মানুষকে কতটা অন্ধ বানিয়ে দেয়। অথচ মজার ব্যাপার দেখুন, এত কিছুর পরেও আমি আমার মনকে নিজের আয়ত্তে রাখতে পারলাম না। চলে গেল সে অন্যের দখলে। যেটা আমি কখনোই চাইনি সেটাই হলো। প্রিয়তা নিষ্পলক চেয়ে শুনল সব। ক্ষীণ সুরেই জিজ্ঞেস করলো, কি হলো? এক প্রকার জোর জবরদস্তি করে একজন জায়গা করে নিল এই রুক্ষ কঠিন হৃদয়। কখন কোথায় কি করে সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। অথচ সে দিব্যি আমার অন্তঃস্থলে বসে আছে ঘাপটি মেরে। কি নিদারুণ যন্ত্রণায় আছে বুঝতে পারছেন? ফেল ফেল করে চেয়ে আছে প্রিয়তা। ফাজ্জাতের কথা বলার ধরন আজ ভিন্ন, তার কথার সুর আজ ভিন্ন। সে যেন এই ফারজাদকে আজ চিনতে পারছে না। প্রিয়তা জিজ্ঞেস করলো, কে সে যে আপনাকে এমন নিদারুণ যন্ত্রণায় ভোগাচ্ছে? ফারজাদের নির্নিমেষ চাহনি, প্রিয়তার অস্থির ভরা মুখ। ফারজাদ সময় নিল অল্প, বলল। আপনি? মৃদু আন্দোলন হলো প্রিয়তার মনে, ছোট্ট ঢোকিল। শোনা কথাটা আদৌ সঠিক কিনা জানার জন্য জিজ্ঞেস করলো, আমি? জি আপনি। ফারজাদের সহজ স্বীকারোক্তি, কোনো ভূমিকা নেই এর মাঝে। প্রিয়তা অনুচ্চ সুরেই বলল, কেন, আমি কি করেছি? ফারজাদ খানিকটা বিরক্তির সুরে বলল, আপনি আমাকে শান্তিতে থাকতে দিচ্ছেন না প্রিয়তা, বড্ড জ্বালাচ্ছেন আমাকে। আমি জ্বালাচ্ছি? প্রিয়তা অবিশ্বাস্য সুরে বলল। ফারজাদ জবাব দিল, জি, অনেক বেশি জ্বালাচ্ছেন। সেই পাকিস্তান থেকে আসার পর থেকে আপনি এমন করছেন। সকাল দুপুর বিকেল রাত কোনো সময় একটু শান্তি দিচ্ছেন না। মন মস্তিষ্ক সব জায়গাতে এত অশান্তি করলে হয়? আমিও তো মানুষ, এত জ্বালালে আমি বাঁচব কি করে? প্রিয়তা অনুভব করছে হাত যুগল কাঁপছে তার, হৃদ কম্পনের গতি বেড়ে হয়েছে দ্বিগুণ। এমন হচ্ছে কেন? ফাজ্জাদের বাক্যবাঞ্জের শরীর অবশ করে দিচ্ছে তার। প্রিয়তার কাছ থেকে কোনো প্রকার সাড়া না পেয়ে ফারজাদ বলল, আমি জানি দ্বিতীয়বার নতুন করে কাউকে বিশ্বাস করাটা আপনার জন্য সহজ হবে না, তবে আমার প্রতি নিজের কোনো সংশয় নেই। আমি জানি আমি যাকে ভালোবাসবো সবটুকু দিয়ে ভালোবাসবো, এর মধ্যে খুঁত রাখবো না একটু। এই সিদ্ধান্ত নেওয়ার আগে আমিও অনেক ভেবেছি। অদ্ভুতভাবে যতবারই আপনার কথা স্মরণে আসে ততবারই ভরসা পাই আমি। মন বলে আমি আপনাকে অবশ্যই ভালো রাখতে পারবো। আমার মাঝে এই নিয়ে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই প্রিয়তা, আমি আপনাকে বিয়ে করতে রাজি। প্রিয়তা চোখ বুজে নিঃশ্বাস ফেলল ছোট্ট করে। এহেন কিছু তার কল্পনার ধারের কাছেও ছিল না হয়তো, তাই নিজেকে তার ধাতস্থত করতে সময় নিল অনেকক্ষণ। ফারজাদ নির্বাক চেয়ে আছে কেবল, অধিক আগ্রহে বসে আছে প্রিয়তার কাছ থেকে কিছু শোনার জন্য। অবশেষে ফারজাদের সকল অপেক্ষার অবসান ঘটিয়ে মুখ খুলল প্রিয়তা, বলল, আপনি কি চাপে পড়ে সিদ্ধান্তটা নিয়েছেন ফারজাদ, কিংবা দিলরুবা আন্টিকে খুশি করতে? আম্মিকে খুশি করতে হলে তো এই সিদ্ধান্ত আমি আরও আগেই নিতে পারতাম। অযথা এতদিন ওনাকে অপেক্ষা করাতাম না। আমার উপর বিশ্বাস না থাকলে আমি আপনাকে জোর করবো না প্রিয়তা। আপনাকে সবসময় আমি একজন ভালো বন্ধু হিসেবে জানবো। প্রিয়তা অবাক হয়ে জিজ্ঞেস করলো, আমার সম্পর্কে সব দেখে জেনেও আপনি রাজি? পরে যদি আবার আফসোস হয়? আমি আমার সিদ্ধান্তে অটুট। বলেছি না, আমার উপর আমার ভরসা আছে। হাত ধরছি ছাড়ার জন্য নয়, আপনি চাইলে আরেকটাবার বিশ্বাস করে দেখতে পারেন। প্রিয়তার কাছে এখনো বিশ্বাস হচ্ছে না এসব। ফারজাদ সত্যিই তাকে বিয়ে করতে চাইছে? এই মানুষটা, সে কি আদৌ এই মানুষটার যোগ্য? প্রিয়তার মনের প্রশ্নে অতিষ্ঠিত হয়ে বলল, আমার মন বলছে আমি আপনার যোগ্য নই। আপনি আমার চাইতে আরো ভালো কাউকে ডিজার্ভ করেন। ফারজাদ এবার খানিকটা বিরক্ত হলো, বলল, নিজের যোগ্যতায় আঙুল তোলা মূর্খদের কাজ। আর যেখানে আমার মন আপনাকে চাইছে সেখানে আপনার থেকে ভালো আমি আর কাউকে চাই না। এবার আপনি সরাসরি জবাব দিন, বিয়ে করবেন আমায়? প্রিয়তা অস্বস্তিতে পড়ল ভীষণ। ফারজাদের দিকে তাকাতেও এবার আইঠাই করছে সে। এভাবে বলা যায়? হুট করেই কি নেওয়া যায় এত বড় সিদ্ধান্ত? একবার তাড়াহুড়ো করে অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়ে বসেছিলাম, দ্বিতীয়বার এই ভুল সে করবে না। তাই বলল, আমার সময় লাগবে। কতক্ষণ? ক্ষণ, আমার দিন লাগবে। কতদিন? প্রিয়তা ইতস্তত সুরেই বলল। জানি না। ফারজাদ বলল, আমাকে ওয়াদির সঙ্গে তুলনা করবে না প্রিয়তা।
একই পাল্লায় সবাইকে মেপে সঠিক মানুষ চিনতে পারবেন না আপনি। সময় নিন, তাতে সমস্যা নেই, তবে সময়ের অজুহাতে পড়ে আবার প্রতীক্ষিত মানুষটাকে খুঁয়ে বসবেন না যেন। আমায় ভয় দেখাচ্ছেন ফারজাদ? না, সাবধান করছি কেবল। চলুন, নিহাল আর মমি বোধহয় অপেক্ষা করছে। ফারজাদ ঘুরে দাঁড়ালো ফিরে যাওয়ার জন্য। প্রিয়তা ডাকলো সাথে সাথেই, বলল, আমার কথা শেষ হয়নি এখনো, চলে যাচ্ছেন কেন? ফিরে চাইলো ফারজাদ, বলল। এই না বললেন আপনার সময় লাগবে? প্রিয়তা হাত কসলাচ্ছে অস্বস্তিতে, বলল। আমার সময় নেওয়া হয়ে গিয়েছে, আমি রাজি। ফারজাদ ভ্রু কুঁচকালো, জিজ্ঞেস করলো। এত তাড়াতাড়ি? ছোট্ট করে নিঃশ্বাস ফেললো প্রিয়তা। জি। পরে আবার মত পাল্টে যাবে না তো? আমার উপর বিশ্বাস নেই? আছে বলেই জীবন পাড়ি দেওয়ার মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে বসেছি। প্রিয়তা ক্ষীণ আওয়াজ তুলে বলল। মাঝপথে আবার ছেড়ে যাবেন না তো? আবারও বলছি, পুরোপুরি বিশ্বাস না করে সিদ্ধান্ত নেবেন না। সময় নিন, আমার অসুবিধা নাই। আপনি একজন দুর্দান্ত মানুষ ফারজাদ। আপনাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, তবে ভালোবাসার প্রশ্ন এলেই ওয়াদের কথা মনে পড়ে বারবার। ফারজাদ এগিয়ে এসে প্রিয়তার মুখোমুখি দাঁড়ায়। মাঝখানে কয়েক ইঞ্চি দূরত্ব হয়তো। সে আলতো করে হাত রাখে প্রিয়তার মাথায়, বলে, ওয়াদা করছি, অতীত ভোলাতে না পারলেও একটা চমৎকার ভবিষ্যৎ দিতে পারবো। বিশ্বাস রাখতে পারেন, আমি ওয়াদি নই। প্রিয়তা প্রচণ্ড ভরসা নিয়ে ফারজাদকে বিশ্বাস করে নিল সঙ্গে সঙ্গেই। এত বড় একটা ঘটনার পর এত দ্রুত কাউকে এত বিশ্বাস করে বসাটা সমীচীন না হলেও সেটা করে বসলো সে। ফারজাদের বেলাতে কেন যেন অবিশ্বাস বলে ব্যাপারটা কাজই করলো না। কি আশ্চর্য! প্রিয়তা বলল, আমার মন আপনাকে অবিশ্বাস করতে চায় না ফারজাদ। আমি জানি আপনি কখনোই ওয়াদি হবেন না। তাহলে আর কোনো সংশয় রইল না তো? প্রিয়তা স্পষ্ট সুরে জবাব দিল। না। ঠোঁটের কোণে ক্ষীণ হাসির রেসটা খুব একটা স্পষ্ট নয়। ফারজাদ বলল, চলুন তবে বাড়িতে গিয়েও আমাদের সিদ্ধান্তটা জানানো যাক। বাড়ির দিকে রওনা দিল সবাই। মমির খুশি দেখে কে। যখনই শুনেছে তারা দুজনে রাজি, তখন থেকেই তার নাচানাচি শুরু। নেহালও খুশি বেশ। ফারজাদের হাতে প্রিয়তাকে তুলে দেওয়া মানে প্রিয়তাকে একটা সুন্দর জীবন দেওয়া, আর এই সুযোগ সে অবশ্যই হাতছাড়া করবে না। সবার সম্মুখে দাঁড়ান ফারজাদ আর প্রিয়তা। উৎসুক জনতা অধীর আগ্রহে বসে আছে তাদের মুখের জবান খোলার অপেক্ষায়। মমি ছটপট করছে, কবে তার ভাই আর প্রিয়তা আপু তাদের বিয়ের ঘোষণা দিবে সে আশায়। ফারজাদ প্রিয়তার দিকে চাইলো। প্রিয়তার চোখে মুখে এক বিস্তর লজ্জা দেখতে পেল সে, তাই নিজেই বলল, আন্টি, আঙ্কেল, আমরা দুজনেই বিয়েতে রাজি। মনে হলো যেন সবার অন্তর থেকে এক বিশাল পাথর নেমে গিয়েছে। অন্তঃস্থলে বয়ে গেছে এক শান্তির স্রোত। মমি হাত তালি দিয়ে উঠল, বলল, এই তোমরা আলহামদুলিল্লাহ বলো। সবাই একসঙ্গে বলে উঠল, আলহামদুলিল্লাহ। অস্বস্তি আর লজ্জায় প্রিয়তার জুবুথুবু অবস্থা। সবার সামনে এভাবে দাঁড়িয়ে থাকতেও যেন তার বেগ পোহাতে হচ্ছে বেশ। দিলরুবা বেগম উঠে এলেন, প্রিয়তার কপালে চুমু খেয়ে বললেন, আমি ভীষণ খুশি হয়েছি মা, তোমাকে অনেক ধন্যবাদ। প্রিয়তা উত্তরে প্রসন্ন হাসল। নেহাল ছিল না বাসায়, সে এতক্ষণে হাজির হলো, হাতে এক গাদা মিষ্টি নিয়ে। এসেই বলল, এই সবাই মিষ্টি মুখ করো, মিষ্টি ছাড়া সুখবর জমে নাকি? সবাই হইচই করে একে অন্যকে মিষ্টি খাইয়ে দিল। মমি এসে জড়িয়ে ধরল প্রিয়তাকে, নিচের অফ্রন্ত খুশি প্রকাশ করলো। দিলরুবা বেগম বললেন, তাহলে শুভ কাজে আর দেরি করে লাভ কি? আমি আমার ছেলের বউকে আমার সাথেই দেশে নিয়ে যেতে চাই। প্রিয়তা অবাক হলো। লুৎফা বেগম বললেন, তুই কি আমাদের একটু প্রশস্তি নেওয়ার সময়ও দিবি না রুব্বা? না, কিসের প্রস্তুতি? আমার মেয়েকে আমি নিয়ে যাব, এখানে আবার প্রস্তুতি কিসের? তাও আপা, এভাবে কি আর মেয়েকে দিয়ে দেওয়া যায়? অলিউল সাহেবের প্রত্যুত্তরে দিলরুবা বেগম বললেন, ভাইজান, আপনি কোনো চিন্তা করবেন না, আপনি কেবল একটা ভালো দিন দেখুন আর কাজী ডাকুন, বাকিটা আমি সামলে নিব। আমার পক্ষের কোনো আত্মীয় নেই, আর আমাদের কোনো আড়ম্বরতাও লাগবে না। আমরা শুধু আপনার মেয়ে প্রিয়তাকে চাই, এইটুকু দিয়ে দিন, তাহলেই হবে। অলিউল সাহেব হাসলেন, বললেন, আপা, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ। এভাবেও যে কেউ আমাদের মেয়েকে ভালোবাসে তা আমরা ভাবিনি। আমাদের মেয়েটা সারা জীবন ভালো থাকুক, শুধু এইটুকুই চাই। আপনার কথাই থাকবে। তবে আজ মঙ্গলবার, আগামী শুক্রবারে প্রিয়তা আর
ফারজাদের বিয়ে। আমাদের পক্ষেও কেউ নেই, মেয়েকে আমরা ঘরোয়াভাবে তুলে দিব। দিলরুবা বেগম বললেন। আলহামদুলিল্লাহ। ফারজাদ অনুচ্চ সুরে প্রিয়তাকে জিজ্ঞেস করলো। আপনার কোনো আপত্তি নেই তো প্রিয়তা? প্রিয়তা কি বলবে বুঝতে পারছে না। এত তাড়াহুড়োতে হচ্ছে সব, শেষটা ভালো হলেই হয়। সে মাথা হালকা নাড়িয়েই বলল। না। ফারজাদ তৃপ্ত মুখে হাসল কিঞ্চিত। কোনো প্রকার সমারোহ না থাকলেও বাড়িতে যেন এক বিয়ে বিয়ে আমেজ। বিশেষ করে মমির ছোটাছুটিতে তারও বেশি প্রকট হচ্ছে যেন। রান্নাঘরে কাজ করছেন লুৎফা বেগম। রাতের রান্নার আয়োজন। দিলরুবা বেগম সেখানেই দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছেন তার সাথে। মমি দৌড়ে এলো সেখানে, অস্থির গলায় বলল। আম্মি, আমরা শপিংয়ে যাব না? হ্যাঁ, যাব তো। কখন যাব? কালকে সকালে। আচ্ছা। মমি খুশি মনে ফিরে আসার জন্য ঘুরতেই লুৎফা বেগম আবার ডাকলেন তাকে। মমি ফিরে যেয়েই বলল। জি আন্টি। এদিকে এসো। মমি ভিতরে গেল। লুৎফা বেগম কাছে টেনে নিলেন তাকে, বললেন। খুব খুশি তাই না? জি আন্টি, খুব। লুৎফা বেগম বললেন। মা, প্রিয়তাকে ভালো লাগে তোমার? জি আন্টি, প্রিয়তা আপুকে শুধু আমার ভালো লাগে না, প্রিয়তা আপুকে আমি অনেক ভালোবাসি। আর আমাদের ভালোবাসো না? মমি হেসে বলল। হ্যাঁ আন্টি, আপনাদেরও ভালোবাসি। আর আমাদের ছেলেকে? মমি ভেবাচেকা খায়। সে বোকার মতো একবার তার মাকে, আরেকবার লুৎফা বেগমকে দেখে। দিলরুবা বেগমের মুখে চাপা হাসি। মমি চেয়ে আছে ফেল ফেল। লুৎফা বেগম জিজ্ঞেস করলেন। কি হলো মা, বলো, আমাদের ছেলেকে তোমার পছন্দ না? মমি কোনো রকমে হেসে বলল। না মানে আপনার ছেলেটা এমনিতে ভালোই, খালি মাঝে মাঝে একটু আমার সাথে অযথা ঝগড়া লেগে যায়। ওই মাঝে মাঝে একটু ঝগড়া লাগার সম্ভাবনাটা তুমি মানিয়ে নিতে পারবে না মা? মমি বুঝতেই পারছে না কিছু। সে জিজ্ঞেস করলো। মানিয়ে নিব মানে আন্টি? আমি কিছু বুঝতে পারছি না। আমার ছেলেটাকে বিয়ে করবে মা? মমি হকচকে উঠে। সে যেন আকাশ থেকে পড়ল। মায়ের দিকে তাকালো সে। দিলরুবা বেগম বললেন। তোমার মতামতের উপরেই সব হবে মমি। নিহাল ভীষণ ভালো একজন ছেলে। তুমি যদি বলো তাহলেই আমি আগাবো। মমি ঢোকিল, বলল। আমি তো এমন কিছু ভাবিনি, আর নিহাল ভাইয়াও এসব ভাবেনি হয়তো। লুৎফা বেগম বললেন। নিহালের সাথে আমি কথা বলবো মা, তুমি শুধু তোমার পছন্দ অপছন্দের কথাটা বলো। মমি মাথা চুলকে এদিক ওদিক তাকায়। কি বলবে সে বুঝে উঠতে পারছে না। সে তো নিহালকে নিয়ে এত গভীর অবধি ভাবেনি কখনো। আবার ছেলেটাকে যে তার অপছন্দ তেমনও না। এবার কি উত্তর দিবে? দোটানায় পড়ল মমি, বলল। আন্টি, আপনি আগে ওনার সাথে কথা বলুন। লুৎফা বেগম বললেন। এমনিতে তোমার পক্ষ থেকে কোনো আপত্তি নেই তো? মাথা নোয়ালো মৌমি, বোধহয় লজ্জার বহিঃপ্রকাশ। মাথা নাড়িয়ে বলল। না। বলে এক দৌড়ে সে প্রিয়তার ঘরে চলে আসে। প্রিয়তা ওয়াশরুম থেকে বের হয়েছে কেবল। মৌমিকে ছুটে আসতে দেখেই জিজ্ঞেস করে। কি হয়েছে মমি? মৌমি বিছানায় বসলো, শ্বাস ফেললো জোরে জোরে। মাথা নাড়িয়েই বলে। কিছু না। প্রিয়তা এই কিছু না মেনে নিতে পারলো না ঠিক। সে এসে বসলো মৌমির পাশে, বলল। কিছু তো একটা অবশ্যই হয়েছে, কি হয়েছে বলো তো? না আপু, কিছু হয়নি। শিওর কিছু হয়নি? মৌমি আরক্ত মুখে মাথা ঝাঁকিয়ে বলল। হ্যাঁ। ভ্রু কুঁচকালো প্রিয়তা, বলল। কি ব্যাপার, লজ্জা পাচ্ছ কেন? মৌমি চমকে তাকিয়ে বলে। কই কিছু না তো, আমি লজ্জা পাবো কেন? সেটা তো তুমিই ভালো জানো। আমি তো স্পষ্ট দেখেছি তোমার গাল দুটো লাল। মমি দ্রুত আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। নিজেকে খেয়াল করে দেখে ভালো মতো। আসলে কি গাল লাল তার? কই, সে তো কিছুই দেখছে না। সে প্রিয়তার দিকে চেয়ে বলল। কই গাল লাল লাল, মিথ্যা বলছো তুমি। প্রিয়তা হেসে বলল। তার মানে আমার সন্দেহ ঠিক, কিছু একটা হয়েছে অবশ্যই। হ্যাঁ, আর সেটা নিশ্চয়ই গাল লাল করে দেওয়ার মতোই কিছু। এবার আমাকে বলে ফেলো তো কি হয়েছে। মমি প্রিয়তার পাশে বসে ছোট্ট নিঃশ্বাস ফেলে বলে। তোমার থেকে লুকাতে পারবো না কিছু। অবশ্যই না, জলদি বলো। মমি আবারও একরাশ
বিড়ার আরক্ত হয়, হাত কসলাচ্ছে সে, মাথা নুয়ে রেখেছে। প্রিয়তা চেয়ে আছে প্রকুশকে। তার এত এত লজ্জা পাওয়ার কারণ সে কোনোভাবেই ধরতে পারছে না, তাই অধৈর্য গলায় বলল, বলো না মম্মি। বলছি তো, একটু সময় দাও না। বাবা, এখনো সময় লাগবে তোমার? একটুখানি। আচ্ছা বেশ, একটুখানি সময় নিয়ে জলদি বলো। মমি আমতা আমতা করে বলল, না মানে আসলে আম্মি আর আন্টি, মানে ওনারা দুজন বলেছেন আর কি। কি বলেছেন সেটা তো বলো। বিয়ের কথা। কার বিয়ের কথা? মমি ক্ষীণ আওয়াজে বলল। আমার আর তোমার ভাইয়ের। প্রিয়তা খুশি হয়ে বলল। আলহামদুলিল্লাহ, এটা তো দারুণ খবর। তুমি রাজি তো? মমি ইতস্তত সুরে বলল। তোমার ভাইয়া কি আমাকে পছন্দ করবেন? প্রিয়তা হেসে বলল, তোমার মতো একটা মেয়েকে কেউ পছন্দ না করে থাকতে পারে বলো? তবে এত ঝগড়া করেন কেন? আরে বোকা, ওইটা তো প্রেম শুরুর প্রথম পর্যায়ে। ঝগড়া থেকে শুরু হওয়া সম্পর্কগুলোই তো শেষে এক চমৎকার পূর্ণতা পায়। সিনেমাতে দেখো না? প্রিয়তার কথায় লজ্জা বাড়ল। মমি বলল, হয়েছে হয়েছে, তুমি একটু বেশি বলে ফেলেছ। প্রিয়তা তার গাল টেনে দিয়েই বলল, মোটেও বাড়িয়ে বলছি না। আর আমি খুশি হয়েছি অনেক। তুমি আমার ভাই আর আমার পরিবারের জন্য দুর্দান্ত একটা পছন্দ। মমি মাথা নোয়ালো। এত প্রশংসা একসাথে সে হজম করতে পারছে না ঠিক, আবার লজ্জাও পাচ্ছে। এই কঠিন অবস্থা প্রসঙ্গে পাল্টাতে সে বলল, আচ্ছা, আমাদেরটা নিয়ে পরে ভাবা যাবে, আগে তোমাদের বিয়ে, তাই সেটা নিয়ে আগে ভাবা উচিত। তো বিয়েতে কি কালারের শাড়ি পরবে বলো? প্রিয়তা ভাবল কিছুক্ষণ, বলল, সাদা। মমি হেসে বলল, বা ভিন্ন বেশ, তাহলে ভাইয়াকেও বলবো সাদা পাঞ্জাবি পরতে, ম্যাচিং ম্যাচিং। প্রিয়তা লজ্জা সুলভ হাসি দিল, বলল, আচ্ছা। তারপর আরো কিছুক্ষণ গল্প করলো দুজন। রাত 11টা। খাবার টেবিলে সবার মধ্যে খুশি খুশি ভাব। মমির লজ্জা লজ্জা একটা মুখ নিয়ে বসে আছে, যেন পরশু বিয়েটা প্রিয়তার না তারই। ফাঁকে ফাঁকে একটু আবার আর চোখে নিহালকেও দেখছে। অলিউল সাহেব বললেন, আমার কাজী সাহেবের সাথে কথা হয়েছে আপা, শুক্রবারে জুম্মার পরপরই বিয়েটা পড়ানো হবে। দিলরুবা বেগম তৃপ্তি হেসে বললেন। আলহামদুলিল্লাহ। প্রিয়তার ফারজাদ বোধ হয় নতুন বর বউয়ের মতো একটু বেশি লজ্জা পাচ্ছে। খাবার প্লেট থেকে চোখই সরছে না তাদের। বিয়ে নিয়ে ছোটখাটো আলোচনার মাঝে খাবার শেষ হলো সবার। প্রিয়তা লুৎফা বেগমকে সাহায্য করছে সব গুছিয়ে রাখতে। বেসিংয়ে হাত ধুচ্ছে নিহাল, তার পেছনে মমি একটু সংকোচ নিয়ে দাঁড়িয়ে আছে চুপচাপ। নিহাল হাত ধুয়ে সরে এলো। মমি এক পলক তাকালো তার দিকে, তাও সেই এক পলকের একটু চাহনিতে যেন এক বিস্তর লজ্জা উপচে পড়ছে তার। নিহালেরও চোখে পড়ে সেটা। এই মেয়ে আচানক তাকে দেখে এত লজ্জা পাওয়ার কারণ সে বুঝতে পারে না। সে ভ্রু কুঁচকে কিছুক্ষণ চেয়ে থেকে নিজের রুমে চলে যায়। পরের দিন সকাল, নাস্তার পাট চুকিয়ে তৈরি হয়ে নিল প্রিয়তা আর মমি। দিলরুবা বেগম আর লুৎফা বেগমকে নিয়ে শপিংয়ে বের হবে দুজন, সাথে ফারজাত আর নিহালও যাবে। অলিউল সাহেব অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেছেন, তাই ঘরে তালা ঝুলিয়ে বেরিয়েছে সবাই। শাড়ির দোকানে ঢুকে এক গাদা শাড়ি দেখা হয়ে গিয়েছে ইতিমধ্যে, কিন্তু তাও কিছু পছন্দ হচ্ছে না। নিহাল আর ফারজাদ বসে আছে অসহায় ভাবে। এই 3 মহিলা চক্করে পড়ে তাদের মাথা এখন ঘোরাচ্ছে। একটা শাড়ি কিনতেই 2 ঘন্টা খুঁয়ে ফেলেছে, বাকি শপিং কখন করবে কে জানে। ফারজাদ অনুচ্চস্বরে বলল, আমি এতগুলো শাড়ির মাঝে একটাও কি পছন্দ হয় নাই? আর কত দেখবেন? হয়েছে, কিন্তু ওইরকম ভাবে না। ওই রকম ভাবেটা কবে হবে আমি? আর একটু দেখে নেই। ফারজাদ হতাশ মুখে নিহালের দিকে চাইল। দীর্ঘশ্বাস ফেলল নিহাল। এই মহিলা পার্টি আজ তাদের 12টা না বাজিয়ে ছাড়বে না। অবশেষে অনেক ঘাটাঘাটির পর একটা সাদা শাড়ি পছন্দ হলো প্রিয়তার। সাদা সিল্কি শাড়ির উপরে গোল্ডেন সুতোর কাজ, পাড়ের কাজটা চিকন ফুলের কারুকাজ, বেশ সুন্দর। প্রিয়তার গায়ে লাগালো সেটা। আয়নার কাজটাতে গিয়ে দাঁড়ালো। পেছন থেকে আয়নায় ফুটে উঠল ফারজাদের মুখটাও। প্রিয়তা ইশারায় জিজ্ঞেস করলো কেমন। ক্ষীণ হেসে ফারজাদ ইশারায় বোঝালো চমৎকার। ব্যাস, সে নিয়ে নিল সেটা। আর তারপর বিয়ের আরো সব প্রাসঙ্গিক কেনাকাটা করলো সবাই। প্রিয়তা সব কেনাকাটা শেষ হলো। এবার ফারজাদের পালা।
মৌমির কথা মতো ফারজাদ প্রিয়তার শাড়ির সাথে ম্যাচিং করে একটি সাদা পাঞ্জাবি কিনলো। ছেলেদের শপিং আহামরি কোনো ব্যাপার নয়, তাই 1 ঘন্টার ভিতরে ফারজাদেরও ইতি টানলো তার শপিংয়ে। বিরাট এক পরিশ্রমের কাজ সেরে সবাই গিয়ে বসলো একটা রেস্টুরেন্টে। দুপুরের খাবারটা এখানে খাবে সবাই। সন্ধ্যার কিছু আগে সবাই বাড়ি ফিরে। একসাথে অনেক হই হুল্লো হয়েছে আজ। সবার মনই বেশ ফুরফুরে। বাসায় গিয়ে প্রিয়তা চা বানায় সবার জন্য। তার হাতে চা খেয়ে সবাই সন্ধ্যাটা যেন আরো জমে ওঠে। মা, আমি কেন? ভাইয়া যদি রেগে যায়? তোর উপর রাগ দেখাবে না, তুই একবার বলেই দেখ না। প্রিয়তা পড়েছে বিপদে। ভাইয়ের সাথে বিয়ের ব্যাপারে কথা বলা কি চারটিখানি কথা? মায়ের আদেশ অমান্য করতে পারবে না বলে নিরুপায় হয়ে রাজি হতে হলো তাকে। নিহাল তখন নিজের ঘরে ল্যাপটপে কিছু একটা করছে। প্রিয়তা দরজার সামনে দাঁড়িয়ে বলল, আসবো ভাইয়া? নিহাল চাইলো তার দিকে, বলল। আয়। ভেতরে প্রবেশ করলো প্রিয়তা। বিছানার এক পাশে বসলো। জিজ্ঞেস করলো, জরুরি কাজ করছো? নিহাল ল্যাপটপটা বন্ধ করেই বলল, না তেমন কিচ্ছু না, কিছু বলবি? প্রিয়তা কিঞ্চিত হেসে মাথা নাড়ালো। কি বলবি বল। প্রিয়তা হাঁসফাঁস করছে, কিভাবে যে বলবে কথাটা বুঝতে পারছে না। 1 মিনিট সামনে হাত কষলে অবশেষে বলল, ভাইয়া, মৌমিকে তোমার কেমন লাগে? নিহাল ভ্রুকুসকে বলল, কেমন লাগে মানে? না মানে, ভালো লাগে কিনা জানতে চাইছি। নিহালের ভ্রুজোড়া ভাঁজ স্থির হলো আরো। জিজ্ঞেস করলো, কেন হঠাৎ এই প্রশ্ন কেন? প্রিয়তা ইতস্তত সুরেই বলল, আসলে মা চাইছিল যে, মানে চাইছিলেন আম, তুমি যেন মৌমিকে বিয়ে করো। নিহাল নাক মুখ কুঁচকে নিল। প্রিয়তা ভাইয়ের দিকে তাকাচ্ছেও না, ভয় পাচ্ছে সে। নিহাল বলল, মৌমি কেন? দুনিয়াতে কি আর মেয়ে নেই? প্রিয়তার সাহস পেল খানিক, বলল, মেয়ে আছে, কিন্তু মৌমির মতো ভালো মেয়ে নেই। নিহাল ল্যাপটপটা খুললো আবার, বলল, উনি নিতান্তই একটা বাচ্চা মেয়ে। আর যাই হোক, সংসার সামলানোর মতো বয়স ওনার এখনো হয়নি। ভাইয়া, এখনো হয়নি তো কি হয়েছে? বিয়ের পর হয়ে যাবে। আর কতই বা ছোট ও? আমার থেকে 1 কি 1.5 বছরের ছোট। আর সবচেয়ে বড় কথা হলো, ওর মতো সহজ সরল মেয়ে আজকাল হয় না। একবার ভেবে দেখো প্লিজ। আচ্ছা দেখবো ভেবে, এখন যা তুই। প্রিয়তা বুঝলো না তার ভাই এটা রেগে বলল নাকি স্বাভাবিকভাবে। সে উঠেই দাঁড়ালো। জিজ্ঞেস করলো, সত্যি ভেবে দেখবে তো? তিলুবাটি আর মৌমিও কিন্তু রাজি। নিহাল ভ্রুকুসকে বলল, এই মেয়েটাকেও জানিয়ে ফেলেছিস? মা জানিয়েছে। নিহাল মাথা নাড়িয়ে বলল, মায়ের দেখছি আর তোর সইছে না। তুমি না করো না প্লিজ, মৌমি ভীষণ ভালো মেয়ে। প্রিয়তা অনুরোধ জানালো। নিহাল বলল, ভীষণ ঝগড়ুটে মেয়ে। তুমিও তো কম নও। নিহাল ক্ষুদ্র হয়ে বলল, বাহ, এই মেয়ের জন্য তুই তোর ভাইয়ের বিপক্ষে যাচ্ছিস? হ্যাঁ যাচ্ছি, আমার মৌমিকেই আমার ভাইয়ের বউ হিসেবে চাই। তুমি রাজি না হলে একদম জোর করে বিয়ে দিয়ে দেবো। প্রিয়তা দ্রুত রুম থেকে বেরিয়ে আসে। এখানে দাঁড়িয়ে থেকে আর বকা শোনার ইচ্ছে নেই তার। নিহাল মুচকে হাসলো, অতঃপর মনোযোগ দিল তার ল্যাপটপের স্ক্রিনে। বাহিরে বের হয়ে জোরে জোরে শ্বাস ফেলে প্রিয়তা। মনে মনে দোয়া করে ভাই যেন রাজি হয়ে যায়। সকালে ছোট পরিসরে প্রিয়তার ফারজাদের হলুদের আয়োজন করা হলো। সবটাই করা হয়েছে মোমের উদ্যোগে। মেয়েটা জোর করে প্রিয়তাকে একটা হলুদ রঙের শাড়ি পরিয়েছে। নিহালকে বলে কিনে আনিয়েছে সে ফুলের গয়না। সবকিছু দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়েছে প্রিয়তাকে। প্রিয়তার এবার লজ্জা লাগছে ভারী। ফারজাদের সামনে এভাবে যাবে ভাবতেই মুখের রং রক্তিম হয়ে উঠেছে। এদিকে নাছোড়বান্দা মমি তার ভাইকেও ছাড়েনি, তাকেও পরিয়েছে সাদা ধুতি পাঞ্জাবি। বসার ঘরে সোফায় বসেছে ফারজাদ। লুৎফা বেগম বাটিতে করে হলুদ নিয়ে এলেন। ফারজাদের অস্বস্তি হচ্ছে বড্ড। মুখের ক্ষীণ হাসিটা তারই প্রতিবিম্ব। মমি প্রিয়তাকে নিয়ে এলো সেই রুমে। প্রিয়তার লাজুক ভাবমূর্তি। ফারজাদ চেয়েই দেখল। চোখের দৃষ্টি সেখানেই থমকাতে চাইলেও নিজেকে সংযত করল সে। এতগুলো মুরব্বির মাঝে এভাবে তাকিয়ে থাকা যায় না। সে ছোট্ট নিঃশ্বাস ফেলল। প্রিয়তাকে ফারজাদের পাশে বসালো মমি। দিলরুবা বেগম তৃপ্ত হলেন ওদের দেখে। চমৎকার হেসে বললেন, মাশাল্লাহ।
লুৎফা বেগম উচ্ছ্বাসিত সুরেই বললেন, যা এবার ছেলে আর ছেলের বউকে হলুদ লাগা। দিলরুবা বেগম প্রথম হলুদ ছোঁয়ালেন ফারজাত আর প্রিয়তার কপালে, তারপর একে একে বাকি সবাই। দুষ্ট মমি প্রিয়তার গালে এক কাঁথা হলুদ লাগিয়ে বসলো। প্রিয়তাও ছাড় দিল না। নতুন বউ বলে বসে থাকলো না সে, উল্টো মুঠো ভর্তি হলুদ মাখিয়ে দিল মৌমির গালে। ওদের কাণ্ড দেখে একচোট হেসে নিল সবাই। নেহাল তখন ডাইনিং রুমে পানি খাচ্ছিল। সবার গালে হালকা পাতলা হলুদ থাকলেও তার গাল দুখানা ফাঁকা। মমি ব্যাপারটা মোটেও ভালো লাগছে না। সে মুঠোয় ভরে হলুদ নিয়ে এলো। চুপি চুপি এসে দাঁড়ালো নিহালের ঠিক পেছনে। নিহাল পানি খেয়ে ঘুরতেই আক্রমণ করে বসলো মৌমি। তার গাল ভরিয়ে দিল হলুদে। নিহাল চমকায়। আচমকা আক্রমণে কিছু বুঝে উঠতে পারে না সে। মৌমি হেসে বলে, সবার গালে হলুদ আছে, আপনার গালটা আর খালি থাকবে কেন, তাই লাগিয়ে দিলাম। বলে সে চলে যেতে নিচ্ছিল, কিন্তু বাদ সাধলো নিহালের হাতের বাঁধন। সে ঘুরে চাইলো, দেখলো নিহালের মুষ্টিবদ্ধে তার হাত। আচমকা নিহালের হ্যাসকা টান দিল মমির হাতে। মমি টান সামলাতে না পেরে তার বুকে ধাক্কা খেলো। ভোরকে তাকালো সে। নিহাল একবার দেখলো আশেপাশে, অতঃপর ফিসফিসিয়ে বলল, খালি আপনি হলুদ লাগাবেন, আমি লাগাবো না? এই বলে সে তার হলুদ ভর্তি গাল এগিয়ে মমির গালে ঘষলো। মমি জমে গেল তাতে। মনে হলো হৃদকম্পন থেমে গিয়েছে তার। শরীরটা কেমন কেমন লাগছে যেন। মমির দুই গালে ভালো মতো নিজের গাল ঘষে সরে দাঁড়ালো নিহাল। হেসে বলল, নাও, ইটস পারফেক্ট। মমি এখন স্তব্ধ। কি হয়ে গেল এখনো বুঝে উঠতে পারছে না। মমিকে আনমনে অসাড় দেখে নিহাল হেসে বলল, বিয়ের জন্য রাজি হয়ে গেলেন আর এইটুকু সহ্য করতে পারছেন না? বিয়ের পর তো আরও অনেক কিছু হবে, সেইগুলো সহ্য করবেন কি করে? মমি বিস্ফোরিত চোখে চাইল। নিহালের কথা শুনে মাথাটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে যেন। জুৎসয় কথা খুঁজে পাচ্ছে না। নেহাল তাকে প্রত্যুত্তর করার সুযোগও দিল না। বসার ঘরে ফিরে এলো সে। প্রিয়তা হলুদ মুছতে নিজের ঘরে এলো। সবাই তখন বসার ঘরে। ফারজাত উঠে পড়ল পাঞ্জাবি পাল্টাতে। তবে নিজের ঘরে যাওয়ার আগে একবার প্রিয়তার ঘরের দরজার সামনে গিয়ে জিজ্ঞেস করলো, আসবো প্রিয়তা? প্রিয়তা বলল। ভেতরে এলো ফারজাত। প্রিয়তার রুমে প্রথম এসেছে। আশেপাশে খানিক চোখ বুলিয়ে বলল, সবাই তো আপনাকে হলুদ লাগালো, কিন্তু আমি তো আর লাগাতে পারলাম না। প্রিয়তা লজ্জায় পড়ে আর উত্তর দিতে পারছে না। ফারজাত এগিয়ে আসে, বলে, এই মৌমিটা না, নাক বাদে আপনার পুরো মুখে আর একটুও জায়গা বাকি রাখেনি। সে হাতে করে নিয়ে আসা হলুদটা প্রিয়তার নাকে লাগিয়ে দেয়। হেসেই বলে, এবার বেশি ভালো লাগছে। প্রিয়তা আয়নার দিকে তাকালো। মুখে আর 1 ইঞ্চিও ফাঁকা জায়গা নেই। নিজেকে দেখে বড্ড হাসি পেল তার। কেমন অদ্ভুত লাগছে। ফারজাতের দিকে তাকালো, বলল, আমি আপনাকে লাগাবো না? কি দরকার? আমার মুখে এমনিতেই অনেক হলুদ। আমার হাতে একটু লাগানো উচিত। ফারজাত হাসলো, বলল, তা তো উচিতই। ওয়েট। সে এগিয়ে এসে প্রিয়তার নাকের সাথে তার নাক ঘষে দেয়। ফারজাত এমন কিছু করবে প্রিয়তা আশাই করেনি। 2 কদম পিছিয়ে গেল সে, ঢোকিল। ফারজাত সোজা হয়ে দাঁড়ালো, বলল, এবার খুশি তো? প্রিয়তা নির্বাক, নিষ্পলক। ফারজাত বলল, একটু বেশি লজ্জা দিয়ে ফেলেছি। সমস্যা নেই, বিয়ের পর অভ্যস্ত হয়ে যাবেন। বলেই সে হেসে বেরিয়ে এলো সেই রুম থেকে। প্রিয়তা এখনো এক ঘোরেই আটকে আছে। এই লোকটার ব্যবহার ক্রমে ক্রমে কেবল অবাকই করছে তাকে। কি আশ্চর্য, এভাবে কেউ হলুদ লাগায়? প্রিয়তা, নিহাল কি বলছে? মা, ভাইয়া তো শিওর করে কিছু বলেনি, বলেছে ভেবে জানাবে। তোর কি মনে হচ্ছে রাজি করাতে পারবো তো? আমার মনে হয় পারবে মা। তাহলে হয়েছে, আমি রুবাকে বলে আসি গিয়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো মৌমি। প্রিয়তা তার দিকে চেয়েই বলল, তোমার গালের হলুদে কি এখনো যায়নি মমি? মৌমির গালে তার হাত ছোঁয়ালো। মনে পড়ল তার নিহালের কথা। লজ্জা পেল সে, বলল, থাক, কিছু তার থেকে যাওয়াটাই ভালো। প্রিয়তা তার দিকে সরু চোখে চাইল। সন্দিহান কণ্ঠে বলল, বাবা, এত আবেগ নিয়ে বলছো যে?
ব্যাপার কি, কে লাগিয়েছে হলুদটা? মৌমি থতমত খেয়ে বলল, কে আবার লাগাবে? তুমি লাগিয়েছো, মনে নেই? ও, শুধু আমি? হ্যাঁ। প্রিয়তা হাসলো। রুবা, মনে হচ্ছে ছেলেটাকে রাজি করানো যাবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, তাহলে তো আর কোনো দুশ্চিন্তা রইল না। এখন তুই কি চাস, বিয়েটা এখনই হোক? না না, আমি তোর মেয়েকে নিতে বাংলাদেশে এসেছি, আর তুই আমার মেয়েকে আনতে পাকিস্তানে যাবি। নিহাল আর ভূমির বিয়ে পাকিস্তানি হবে, আমার বাড়িতে। লুৎফা বেগম হেসে মাথা নাড়ালেন, বললেন। বেশ, তুই যা বলবি তাই হবে। দিল্লুবা বেগম ভ্রুকুসকে বললেন, বেয়ান হয়েছি, সম্মান দিয়ে কথা বলবে তা না, আমার সাথে তুই তুকারি করছে। লুৎফা বেগম হেসেই বললেন, মার্জনা করবেন বিয়ান সাহেব। আমার একেবারেই মাথায় ছিল না ব্যাপারটা। আমি খুবই দুঃখিত। আপনি আবার কিছু মনে করিয়েন না তো? দিল্লুবা বেগম ভাব নিয়েই বললেন, না, আমার মন দয়ার মন, জান ক্ষমা করে দিয়েছি, নয়তো বিয়ে ভেঙে চলে যেতাম। লুৎফা বেগম দিল্লুবা বেগমের হাতে চিমটি কেটেই বললেন, তাই যা, চলে যা। আমিও দেখি তুই আমার থেকে ভালো বেয়ান আর ওই পাশ। দিল্লুবা বেগম হেসে জড়িয়ে ধরলেন বান্ধবীকে, বুক ভরে শ্বাস নিয়ে বললেন, তোর কথা থেকে ভালো বান্ধবী কখনো পাওয়া হয়ে উঠিনি, আর ভালো বেয়ান তো আরো দুষ্কর ব্যাপার। পরের দিন সকাল, প্রিয়তার হাতে মেহেদি পরিয়ে দিচ্ছে মৌমি। প্রিয়তার ইচ্ছে ছিল না, যদিও মৌমি জোড়াজুড়িতেও রাজি হতে হয়েছে। হাতের তালুতে মেহেদির চিকন ফুলের মাঝে নিজের ভাইয়ের নামটা খুব যত্ন করে লিখে দিয়েছে মৌমি। প্রিয়তা সেটা আর খেয়াল করেনি, খেয়াল করেছে মেহেদির তোলার সময়। অবাক হলো সে, তারপর হাসলো। পরক্ষণে আবার লজ্জায় লাল হয়ে উঠল। আর কিছুক্ষণ পরে তার বিয়ে। জীবনের একটা চমৎকার সূচনা। একজন দুর্দান্ত মানুষকে সে পেতে চলেছে। আগলে রাখতে পারবে তো আজীবন? এত সব চিন্তার ভিড়ে ওয়াদির নামের মানুষটার স্মৃতিও মনে পড়ে তার। প্রিয়তা শক্ত করে নিজেকে। ওই মানুষটার তার দুঃস্বপ্নেও না আসুক কখনো। সে গোসল সেরে বেরিয়ে আসে, মমি সব আয়োজন নিয়ে বিছানায় বসা। প্রিয়তাকে দেখে তাড়া দিয়ে বলল, জলদি আসো আপু, নামাজ নাকি শেষ। কিছুক্ষণের মধ্যেই সবাই চলে আসবে। সুব্রতায় সেজেছে ফাজ্জাদের নববধূ। কবুল বরার পর্ব শেষ হয়েছে কিছুক্ষণ আগে। মমি জোড়াজুড়িতে যাই একটু সেজেছিল, কেঁদে কেটে ওইটুকু গায়েব করে ফেলেছে সে। লুৎফা বেগম এখনো কাঁদছেন, দিল্লুবা বেগম বোঝাচ্ছেন তাকে। কিন্তু মায়ের মন, মেয়ের বিদায় দেওয়ার কষ্ট কি আর কারো বোঝানোতে কমে যায়? প্রিয়তার বাবা অলিউল সাহেবের চোখে মুখেও বিস্তর বিষণ্ণ ভাব। কিছুদিন আগেই মেয়েকে ছাড়া থেকে বুঝেছেন মেয়ে ছাড়া কতটা অসহায় তিনি। এখন সারা জীবনের জন্য মেয়েকে ছাড়া কি করে থাকবেন, সেটাই ভাবছেন হয়তো। নেহালের পাশে দাঁড়ালো মৌমি, অনুচ্চস্বরেই বলল, মন খারাপ করবেন না, ওই তো প্রিয়তা আপুর আরেকটা বাড়ি, ওখানে প্রিয়তা আপু ভালোই থাকবে। নেহাল ছোট্ট নিঃশ্বাস ফেলল। তাদের সবার আদরের রাজকন্যা প্রিয়তা। চোখ ছলছল করলেও কাঁদল না সে, বলল, সেই ভরসা আছে আমার। কাজী সাহেব সহ আরো 3 থেকে 4 লোক এসেছে। বিয়েতে সাক্ষী লাগে। অলিউল সাহেব 2 পক্ষেরই সাক্ষী এনেছেন। এখন তাদেরকেই টেবিলে খেতে বসিয়েছে আগে। তারা চলে গেলেই বাড়ির মানুষগুলো খাবে। খাওয়া দাওয়ার পর্ব শেষ। বাহির থেকে আসা হাতে গোনা মেহমানরা প্রস্থান ঘটিয়েছেন। মমি গিয়েছে প্রিয়তার ঘরে। মেয়েটা একা ঘরে চুপচাপ বসে আছে। মমি গিয়ে কোমরে হাত দিয়ে বলল, চেহারার একই হাল করেছো ভাবিজান। মমির মুখে ভাবিজান শুনে চমকে তাকালো প্রিয়তা। বলল, সম্বোধনটা বেশ পছন্দ হয়েছে মিষ্টি ননদিনী। কিন্তু আমার তো তোমাকে এভাবে পছন্দ হচ্ছে না। আমি তোমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম, সেগুলো কোথায় গেল? প্রিয়তা ঠোঁট চেপে হেসেই বলে। চোখের জলে ভেসে গিয়েছে সব। মমি মন খারাপ করে বলল, তাই বলে সব তুমি ভাসিয়ে নিয়ে যাবে? তোমার চোখের জল এত বাজে কেন? তোমার মতোই হয়েছে আর কি। হয়েছে হয়েছে, যাও, আর বলতে হবে না কিছু। এখন এসো, একটু টাচ আপ করে দে। ওইদিকে আমার ভাইজান তোমার অপেক্ষায় শুকিয়ে যাচ্ছে।
প্রিয়তা লজ্জা পেল সেই কথায়। মমি হেসে বলল, বা গার্লের ব্লাশন আবার ফিরে এসেছে, হোয়াট আ ম্যাজিক। প্রিয়তা এবার বেশি লজ্জা পেল, বলল। মম্মি এবার কিন্তু বেশি বেশি হচ্ছে। মমি হাসে, বলে, আচ্ছা এখন একটু লিপস্টিক দিলেই হবে। প্রিয়তাকে একটু লিপস্টিক লাগিয়ে দিয়ে মমি তাকে নিয়ে এলো বসার ঘরে। প্রিয়তার মাথার সাদা রঙের দোপাট্টাটা বড় করে টানা, তার মুখটা স্পষ্ট নয় তাই। মমি তাকে ফারজাদের পাশে বসালো। একজোড়া শুভ্র রাঙা কপতিকে দেখে চোখ জুড়ালো সকলে। দিলরুবা বেগম আর লুৎফা বেগম একসঙ্গে মাশাল্লাহ বলে উঠলেন। লজ্জায় মাথাটা আরো নুয়ে নিল প্রিয়তা। ফারজাদ পারছে না একবার ঘুরে ওই অতীত অনুপম সুন্দর মেয়েটাকে দেখতে। শুভ্রতায় বধন রাঙানো মেয়েটাকে দেখার জন্য আর তর সইছে না যে। কিন্তু এত এত মুরব্বির মাঝে কি করে তাকাবে সে? ভাইয়ের মনের কষ্ট বোধ হয় বোন বুঝলো, বলল, আচ্ছা আচ্ছা, এবার ভাইয়ার ভাবিজানের মুখ দেখার পালা। ভাইয়া ভাবিজানের মাথার উপর থেকে দুপাট্টাটা সরিয়ে তার শুভ্র সুন্দর মুখখানা দেখে নাও তো। ফারজাদ এই সময়ের অপেক্ষাতেই ছিল। ঘুরে বসলো সে, প্রিয়তার দিকে চাইলো। প্রিয়তা এখনো মাথা নুয়ে রেখেছে। ফারজাদ আলতো হাতে দোপাট্টা তুলল তার। প্রিয়তা ঢোকিল, ফারজাদের দিকে চাইলো। শরীরে শিহরণ জাগলো এটা ভেবে যে এই মানুষটা আজ থেকে তার ব্যক্তিগত পুরুষ। ফারজাদ ঠোঁট নাড়িয়ে একেবারেই অল্প সুরে বলল, মাশাল্লাহ। তা কেবলই প্রিয়তা কান অবধি পৌঁছালো। লজ্জায় শামুকের ন্যায় খোলসের ভিতর লুকিয়ে পড়তে ইচ্ছে করলো তার। মুখ দেখার পর্ব চুকতেই শুরু হলো ছবি তোলার পর্ব। বাড়ির এই কয়টা মানুষ, অথচ ছবি তুললো শখানেক। অবশেষে সব কাজ সমাপ্ত করে খেতে বসলো সবাই। নিজের বাড়িতে নিজের মানুষগুলোর সাথে খেতে বসেও প্রিয়তার জড়তার ভাব যাচ্ছে না যেন। বিয়ে হতে না হতে কেমন একটা সংকোচ চলে এসেছে যেন তার মাঝে। খাবার খাচ্ছে অতি ধীর গতিতে। সমস্ত প্রাসঙ্গিক কাজ সেরে মাত্রই নিজের রুমে এসেছে প্রিয়তা। এখন শাড়ি পাল্টাতে পারলে বাঁচে সে। অথচ মমি এসে বাদ সাধলো সেখানেও। সে এখন প্রিয়তাকে শাড়ি পাল্টাতে দিবে না। সন্ধ্যা নেমেছে বাহিরে। প্রিয়তা ক্লান্ত সুরে বলল, আর শাড়ি পরে থেকে কি হবে মমি? হায়রে, তোমাদের বাসর রাতের আয়োজন করতে হবে না? একদম শাড়ি খুলবে না, হালকা করে হাত মুখ ধুতে পারো শুধু। প্রিয়তা মাথায় হাত দিয়ে বলল, আবার বাসর রাত? সে কি, বিয়ে করেছো বাসর রাত করবে না? আমার ভাইয়াকে সহজ সরল পেয়ে এত বড় অধিকার থেকে বঞ্চিত করতে চাইছো? আমি থাকতে তা জীবনে হতে দিব না। শুনে প্রিয়তা হাসবে না কাঁদবে বুঝে না। সে তার নাক টেনে বলে, এত ফাজিল তুমি? মমি হাসলো, বলল, এটা তো শুধু ট্রেলার, ভাবিজান হয়েছো না, এবার আবার ফাজলামির পুরো পিকচার দেখাবো। প্রিয়তা হালকা করে তার কান টেনেই বলল, তবে আমিও ভাবিজান হিসেবে খুব শাসন করব তোমায়। মমি জড়িয়ে ধরল প্রিয়তাকে, বলল, ভাবিজান না বড় বোন হিসাবে করবে? প্রিয়তাও আগলে নিল। ছোট বোন নেই তার। ছোটবেলা থেকেই এই আফসোস ছিল, কিন্তু আজ থেকে আর নেই। ফারজাদ প্রিয়তা কেউই ঠিক মতো আর ফ্রেশ হতে পারলো না। এই মমি মেয়েটা নাজেহাল অবস্থা করেই ছেড়েছে তাদের। নেহালকে দিয়ে ফুল কিনিয়ে এনেছে সে। একা একা প্রিয়তার পুরো রুম সাজিয়েছে। এদিকে প্রিয়তার লজ্জায় মরমর অবস্থা। ফারজাদও যে খুব স্বাচ্ছন্দ্যে আছে তা না। এই মেয়েটার জন্য তাকেও বেগ পোহাতে হচ্ছে বেশ। রাতের খাবার শেষ হলো। খাবার টেবিলে দিলরুবা বেগম জানালেন তারা কালই পাকিস্তানে ফিরতে চান। এখন টিকিট পেলেই হয়। এদিকে যাওয়ার কথা শুনে প্রিয়তা সহ তার পরিবারের মানুষগুলোর মুখ চুপসে যায়। প্রিয়তা পারছে না তখনই কেঁদে দেয়। লুৎফা বেগম বলেছিলেন আর 2 দিন থেকে যাওয়ার কথা, কিন্তু দিলরুবা বেগম জানান সেখানে গিয়ে আরেক বিয়ের প্রস্তুতিও যে নিতে হবে। সরাসরি না বললেও যারা বোঝার তারা বুঝে গিয়েছে। লজ্জায় আর মমি তখন খেতে পারেনি ঠিক মতো। বেশ জোর করে মমি আরেক দফা সাজালো প্রিয়তাকে। প্রিয়তার ক্লান্ত মুখশ্রী, ঘুমে সেই ঢুলে পড়ছে।
লুৎফা বেগম তার রুমে দুধের গ্লাস রেখে গেলেন। বুক এবার ধরফর করছে প্রিয়তার। মমি ফাঁকে দিয়ে একবার উকি দিয়ে অল দ্য বেস্ট বলে গিয়েছে তাকে। প্রিয়তা নতুন বউয়ের মতো চুপচাপ খাটে বসে। বুকের ভিতর ঝড় বইছে বোধ হয়। এমন ভয়ঙ্কর অনুভূতি আগে হয়নি কখনো। দরজা খোলার শব্দ হয়। প্রিয়তা জিভ দিয়ে ঠোঁট পিছিয়ে সেদিকে তাকায়। তার কাঙ্ক্ষিত পুরুষের আগমন ঘটেছে। ভেতর থেকে দরজাটা আটকে দিয়ে সামনে এসে দাঁড়ায় ফারজাদ। প্রিয়তা নেমে আসে। ধীর পায়ে এগিয়ে গিয়ে সালাম করতে উদ্যত হয়। ফারজাদ আটকে দেয়, বলে, মুখে বললেই হবে। প্রিয়তা বলল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে এখন থেকে তুমি বলে সম্বোধ করলে কোনো অসুবিধা নেই তো? প্রিয়তা মাথা নাড়িয়ে না বলল। খুশি হলো ফারজাদ, বলল, তবে তুমি আমাকে তুমি বলেই ডাকো, আপনি বলার কোনো প্রয়োজন নাই। প্রিয়তা আবারও মাথা নাড়িয়ে জবাব দিল। ফারজাদ খানিকটা ভ্রু কুঁচকে বলল, আমার জানা মতে তুমি তো কথা বলতে পারো, তবে বেচারা মাথাটাকে এত প্রেশার কেন দিচ্ছ? প্রিয়তার ঠোঁট চেপে হাসলো ফারজাদের কথায়। সে রাগী গম্ভীর, তাকে সব থেকে বেশি অপছন্দ করা মানুষটাও যে কখনো তার সাথে এত রগর সুরে কথা বলবে, সেটা সে কখনো কল্পনাও করেনি। সে মানুষের জীবনে কল্পনাহীন ঘটনাগুলো সব থেকে সুন্দর। তাতে কোনো প্রকার আশা ছাড়াই অনেক কিছু পেয়ে যায়। ফ্রেশ হয়ে এসে 2 রাকাত নফল নামাজ পড়ল দুজন। নামাজ পড়া শেষ হলে প্রিয়তা সব গুছিয়ে রেখে বারান্দায় গিয়ে দাঁড়ালো। আজ পূর্ণিমা নয়, তবে আকাশে পূর্ণ চাঁদ। ফারজাদও এসে দাঁড়িয়েছে তার পাশে। চুপচাপ দাঁড়িয়ে থাকে দুজন, যেন নীরবতায় প্রতিযোগিতা চলছে এখানে। চারদিক নিস্তব্ধ, কোথাও কোনো রা নেই, আওয়াজ নেই। পুরো অন্তরিক্ষ জুড়ে এক চাঁদ উঠেছে কেবল, তারাও নেই আজ। প্রিয়তা আকাশ দেখলো অনেকক্ষণ। ফারজাদ চুপ থেকে থেকে ভাবছে তার কি কিছু বলা উচিত। কি বলবে সে, কিভাবে বলবে? তবে তার এত এত চিন্তা কমিয়ে দিয়ে প্রিয়তা নিজে থেকেই বলল, কথায় আছে না, সৃষ্টিকর্তা কারো কাছ থেকে কিছু কেড়ে নিলে তার দ্বিগুণ ফিরিয়ে দেয়। আমি সেই কথার প্রমাণ পেয়েছি ফারজাদ। প্রিয়তা ফারজাদের দিকে চাইলো, ফের বলল, এত ভুল করার পরেও আল্লাহ আপনাকে এনে দিয়েছেন। আমি নিঃসন্দেহে সৌভাগ্যবতী। ফারজাদ বলল, কিছু ভুল ভালোর জন্যই হয়। তুমি সেদিন ভুল না করলে আজ আমি তোমায় পেতাম না। প্রিয়তা মলিন হাসলো। ফারজাদ বলল, একটা অনুরোধ করব। কি? ওয়াদিকে আজকের পর থেকে তোমার দুঃস্বপ্নেও কখনো ঠাঁই দিও না। আমি আমার মার মতো কষ্ট পেতে চাই না প্রিয়তা। আমার বিশ্বাস ভেঙো না কোনোদিন। ভাঙবো না, ওয়াদা করলাম। জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আমি আপনার হয়েই থাকবো। ফারজাদ তৃপ্ত হলো। স্বস্তি নিঃশ্বাস ফেললো সে। প্রিয়তার তখন জিজ্ঞেস করলো, আন্টির সাথে কি হয়েছিল? ফারজাদ অন্যদিকে চাইলো, বলল, কুৎসিত স্বপ্ন ভেবে ওই দিনগুলো আমরা আমাদের স্মৃতির মলার থেকে বাতিল করে দিয়েছি। সেগুলো আর মনে করতে চাই না। আমি দুঃখিত। না না, আমিও চাই না কোনো দুঃখজনক অতীত আপনাকে আবার কষ্ট দিক। আপনি ভালো থাকুন, এটাই চাই আমি। ফারজাদ এগিয়ে এসে প্রিয়তার দুগালে হাত রাখলো। ফারজাদের স্পর্শে জড়সড় হয়ে দাঁড়ালো প্রিয়তা। ফারজাদ আরো খানিকটা এগিয়ে এসে বলল, ওয়াদা করো, আমার সুখের একমাত্র কারণ তুমি হবে। ওয়াদা করছি। ফারজাদ আলতো করে প্রিয়তাকে তার বুকে জড়িয়ে নিল। প্রিয়তার শরীর যেন এখন শক্তিহীন এক নিথর দেহ। ফারজাদের এতটা কাছে এসে শরীরের শিরা ধমনীগুলো কাজ করা বন্ধ করে দিয়েছে। আদৌ রক্ত প্রবাহ ঠিকঠাক হচ্ছে কিনা কে জানে। ফারজাদ আকাশের দিকে চাইলো, এক হাতে জড়িয়ে ধরে রাখলো প্রিয়তাকে। প্রিয়তা চুপচাপ ফারজাদের বুকে মাথা রেখে দাঁড়িয়ে আছে। ফারজাদ বলল, মায়ের পর আমার কাছে সব থেকে মূল্যবান নারী তুমি। আমি আজীবন তোমাকে আগলে ধরে বাঁচতে চাই। একটা চমৎকার সুন্দর ভবিষ্যৎ চাই, আর চাই এক অন্তরিক্ষ সমান ভালোবাসা। দিবে তো? প্রিয়তার লজ্জার জড়তায় জমে কাঠ। কেবল মাথা নাড়ালো সে। ফারজাদ তার দিকে মাথা নুয়েই চাইলো, বলল, তুমি যে মাঝে মাঝে কথা বলা ভুলে যাও, সেটা আমাকে আগে জানাওনি কেন? প্রিয়তা আরেকটু মাথা নোয়ালো। ফারজাদের বুকের ভিতর ঢুকতে পারলে শান্তি পেত বোধ হয়। আপাতত সেটা পারছে না বলে অতি ক্ষীণ আওয়াজে জবাব দিল, দিব।
ওই অন্তরিক্ষের গভীরতা যতটা, আমি আপনাকে ততটাই ভালোবাসা দিব। এই পৃথিবী জুড়ে যত ভালোবাসা আছে, আমি একাই সেই সম্পূর্ণটা আপনাকে দিব। একটু কৃপণতা দেখাবো না, প্রমিস। ফারজাদ এবার দু হাতে শক্ত করে চেপে ধরল প্রিয়তাকে। প্রিয়তাও তাকে জড়িয়ে ধরল। একে অন্যের উষ্ণ আলিঙ্গনে জীবনের সমস্ত অবসাদ ক্লেশ গ্লানি মুছে গেল তাদের। দু চোখে তাদের জলজল করে উঠল আসন্ন এক অনবদ্য ভবিষ্যতের। দুজনের সময়টাকে আঁকড়ে ধরল, স্মরণীয় করে তুলল প্রতিটি মুহূর্ত। একটি রৌদ্রদগ্ধ অনিন্দ সকাল। দরজায় ঠকঠক আওয়াজে ঘুম ভাঙে প্রিয়তার। চোখ মেলতেই আবিষ্কার করে এক চমৎকার দৃশ্য। ফারজাদের দুই হাতের বাঁধনের মাঝে বেশ আরাম করে ঘুমিয়ে আছে সে। প্রিয়তা মাথাটা উঁচিয়ে তাকালো, দেখলো ফারজাদ ঘুমে বিভোর। আস্তে করে উঠে বসলো সে, গায়ের জামা কাপড় ঠিকঠাক করে নেমে দাঁড়ালো। তারপর গিয়ে খুললো দরজাটা। দরজার বাহিরে মৌমি, দুই ঠোঁটের ফাঁকে তার 32টা দাঁত স্পষ্ট। সে লাজুক লাজুক ভঙ্গিতে বলল, গুড মর্নিং ভাবিজান। প্রিয়তা হেসে বলল, গুড মর্নিং। মমি খানিকটা এগিয়ে আসে, এদিক ওদিক চেয়ে ফিসফিসিয়ে বলে, বাসরাত কেমন কাটলো? ইস, অসভ্য মেয়ে, এত জোরে শখ কেন তোমার? আরে বলো না, একটু এক্সপিরিয়েন্স হবে। প্রিয়তা রগর সুরে বলল, আমার ভাই এমনিতেই এক্সপার্ট, তোমার আর এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই, বুঝছো? মমি লজ্জায় কান নাক লাল হয়ে উঠল, বলল, তোমার সাথে আমার কথা বলাটাই ভুল হয়েছে, যাচ্ছি, আর কথা বলবো না। মেঘি রাগ দেখিয়ে মমি চলে গেল সেখান থেকে। প্রিয়তা হাসলো এক চোট, তারপর দরজাটা চাপিয়ে দিয়ে ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। প্রিয়তা ফ্রেশ হয়ে এসে দেখে ফারজাদ উঠে পড়েছে, বিছানায় বসে ফোন দেখছে সে। ফারজাদ চাইলো তার দিকে, হেসে বলল, শুভ সকাল। শুভ সকাল। প্রিয়তা তারপর আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। ফারজাদ উঠে গেল ওয়াশরুমে। আয়নায় নিজেকে দেখে অযথায় লজ্জা পাচ্ছে প্রিয়তা। সে হাসছে কারণ ছাড়াই। নতুন বউয়ের নেয়ায় নাক গাল লাল তার। নিজেকে অনেকক্ষণ পর্যবেক্ষণ করে দীর্ঘশ্বাস ফেলল সে। মনে মনে অনেক শুকরিয়া জানালো আল্লাহর কাছে। পরক্ষণে আবার হেসে বলল, ধন্যবাদ ওয়াদি, তোমার জন্য পাকিস্তান গিয়েছি বলেই না আজ ফারজাদকে পেয়েছি। এই একটা কারণে আমি অবশ্যই তোমার কাছে আজীবন কৃতজ্ঞ থাকবো। রান্নাঘরে গিয়ে দেখে মা তার হরেক আয়োজন করেছে। প্রিয়তাকে দেখে লুৎফা বেগম বললেন, উঠে পড়ছিস? যা, জামাইকে নিয়ে টেবিলে বসে যা। আমি হেল্প করবো মা? না না, তুই ফারজাদকে নিয়ে টেবিলে বস গিয়ে। বাকিরা কোথায়? তোর বাবা খেয়ে অফিসে গিয়েছে, নিহাল ওর কোচিং সেন্টারে, রুবাও আমাদের সাথে খেয়ে নিয়েছে। এখন শুধু তুই, মৌমি আর ফারজাদ বাকি। প্রিয়তা বসার ঘরে গেল। মমি টিভি দেখছে বসে বসে। প্রিয়তা গিয়ে বলল, খেতে এসো মমি। মমি ফিরে তাকালো। প্রিয়তাকে দেখে হাসলো সে, বলল, হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি খেতে হবে, জরুরি কাজ বাকি যে। কি কাজ? মমি এগিয়ে এসে বলল, আরে তোমার বাসরাতের গল্প শোনা। বলেই সে দ্রুত ডাইনিং রুমে চলে গেল। প্রিয়তা হাসলো মেয়েটার চঞ্চলতা দেখে। প্রিয়তা, ফারজাদ আর মমি খাচ্ছে। লুৎফা বেগম আর দিলরুবা বেগম তাদের বেড়ে বেড়ে খাওয়াচ্ছেন। প্রিয়তার মাঝে জড়তা। সে বলল, তোমরা দুজনে বসে যাও না, আরেকবার আমাদের সাথে খেলে কিচ্ছু হবে না। দিলরুবা বেগম হেসে বললেন, তোমার মা এমনিতে আমাকে খাওয়াতে খাওয়াতে কয়েক কেজি বাড়িয়ে দিয়েছেন, আর খেলে পরে আমি বেলুন হয়ে আকাশে উড়ে যাব। সবাই হাসলো। প্রিয়তা বলল, এটুকু খেলে কিচ্ছু হয় না আন্টি। আন্টি? দিলরুবা বেগম কপাল কুঁচকে বললেন। ফারজাদ প্রিয়তার দিকে চাইলো। প্রিয়তা আমতা আমতা করে বলল, না মানে, আসলে এতদিনের অভ্যাস তো, তাই বলে ফেলেছি। দিলরুবা বেগম নাকমুখ কুঁচকে বললেন, তার শাস্তিস্বরূপ এখন দুটো পরোটা আরো বেশি খেতে হবে তোমাকে। এই বলে তিনি প্রিয়তার প্লেটে দুটো পরোটা তুলে দিলেন। প্রিয়তা আটকে উঠে বলল, না না, এতগুলো আমি খেতে পারবো না। এটা তোমার শাস্তি। মাকে আর আন্টি ডাকবে? প্রিয়তা মাথা নাড়িয়ে বলে, জীবনেও না। আরেক চোট হাসলো সবাই। লুৎফা বেগম তৃপ্তির স্বরে বললেন, দোয়া করি আমার মেয়ে আর তার শাশুড়ির সম্পর্ক আজীবন এমন থাকুক।
মমি জোর গলায় বলে উঠল তখন। আমি রাতের ফ্লাইটের টিকিট কেটে এনেছে ফারজাদ, আর এই খবর পাওয়ার পর থেকেই মন খারাপ করে বসে আছে প্রিয়তা। লুৎফা বেগম কাজ করছেন, মন ভার তারও। দিলরুবা বেগম প্রিয়তার রুমে এসে বললেন, প্রিয়তা, তোমার যা যা নেওয়ার এখনই একেবারে গুছিয়ে ফেলো, নয়তো পরে তাড়াহুড়োতে আর মনে থাকবে না। প্রিয়তা মাথা এলিয়ে বলল। আচ্ছা মা। দিলরুবা বেগম এগিয়ে এলেন, প্রিয়তার পাশে বসলেন তিনি, মাথায় হাত রেখে বললেন, এক মা ছেড়ে আরেক মায়ের কাছে যাচ্ছ তুমি, মন খারাপ করছো কেন? এই বাড়িটা যেমন তোমার, ওই বাড়িটাও তো তোমারই। প্রিয়তা কিঞ্চিত হাসলো, বলল, মা, আমার সৌভাগ্য যে আমি আপনাদের আমার জীবনে পেয়েছি। পরিবারকে ছেড়ে যাওয়ার কষ্টের পাশাপাশি আপনাদের মতো চমৎকার কিছু মানুষকে পাওয়ার সুখও হচ্ছে। এই সুখ তোমার আজীবন থাকুক, আমি দোয়া করি। লুৎফা বেগম সেই রুমে এলেন তখন। প্রিয়তার দিলরুবা বেগমের সুন্দর সম্পর্ক দেখে বড্ড প্রশান্তি বোধ করলেন। দিলরুবা বেগম বান্ধবীকে দেখেই বললেন, এই যে ম্যাডাম, অনেক কাজ করেছেন, এখন আমার ছেলের বউকে আমার হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করুন তো। লুৎফা বেগম হাসলেন, বললেন, নিয়ে যান বেয়ান সাহেব, আমি নিশ্চিন্তে আমার মেয়েকে আপনার হস্তে অপূর্ণ করলাম। প্রিয়তা সরু চোখে চেয়ে বলল, আর আসবো না কিন্তু। আসিস না, আমি একটু শান্তিতে থাকতে পারবো। প্রিয়তা বিস্ফোরিত চোখে চেয়ে বলে, কত বড় কথা, সত্যি আর আসবো না, যাও। লুৎফা বেগম আড়ালে হাসলেন। ব্যাগ এনে গুছিয়ে দিতেই লাগলেন প্রিয়তার প্রয়োজনীয় জিনিসগুলো। দিলরুবা বেগমকে বললেন, তোকে আর নতুন করে কিছু বলার নেই রুবা। পাকিস্তানে আমার মেয়েটার পাশে যেভাবে ছিলি আজীবন সেভাবেই থাকিস। ভালোবাসবি, যেমন ভুল করলে শাসন করবি, একদম ছাড় দিবি না। হয়েছে মা, তোমার শাসন পেতে পেতে শেষ আমি। এখন আবার আমার শাশুড়ি মাকেও শিখিয়ে দিচ্ছ। শিখিয়ে দিচ্ছি। তুই তো কম পাজি না, একটু শাসন না করলে আদর পরে বাদর হয়ে যাবে। তুই বেশি বেশি বলিস লুৎফা, আমার মেয়েটা মোটেও এমন না। দিলরুবা বেগমের সমর্থন পেয়ে প্রিয়তা হেসে বলল, দেখেছো, মা আমায় ঠিকই বোঝেন, খালি তুমিই বোঝো না। লুৎফা বেগম কিছু বলার আগেই মমি হন্তদন্ত হয়ে ভেতরে আসে। বড় বড় নিঃশ্বাস ফেলছে সে। প্রিয়তা তাকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মমি? ভাবিজান, তোমার ভাইটা কিন্তু এবার অতিরিক্ত করছে। কেন, কি করেছে? আমাকে কি বলেছে জানো? বলেছে আমাকে নাকি পাবনায় রেখে আসা উচিত। ওখানে নাকি একটা পাগলাকারও আছে, সেখানে আমার মতন আরও পাগলেরা থাকে। আমাকে কি উনার পাগল মনে হয়? দিলরুবা বেগম বললেন, নিহাল নিশ্চয়ই এমনি এমনি বলেনি, তুই এর আগে অবশ্যই কিছু বলেছিস। না, আমি কিছু বলিনি। তুমি এত ভালো মানুষ নও মৌমি, তোমাকে আমি ভালো করেই চিনি। মমি নাকমুখ উসকে বলল, হ্যাঁ, এখন তো নিজের মেয়ে তোমার কাছে পর হয়ে গিয়েছে। আন্টি, আপনার ছেলের কান মলে দিবেন, উনি সব সময় আমার সাথে ঝগড়া করেন। লুৎফা বেগম হেসেই বললেন, ঠিক আছে মা, দিব। এবার একদম কান ছিঁড়ে তারপর ছাড়বো। না, ছিঁড়তে হবে না, খালি একটু মলে দিলেই হবে। হ্যাঁ মা, খালি একটু বলে দিও। কান ছিঁড়ে ফেলে তো আবার সবাই পরে মমিকেই বলবে যে মমির হাজবেন্ডের কান ছিঁড়া। প্রিয়তার কথা শুনে হেসে ফেলল সবাই। মমি নাকমুখ কুসকেই বলল, তোমাদের সাথে কথা বলাই আমার ভুল হয়েছে। বলেই সেই অন্য রুমে চলে গেল। তার মেখি রাগ দেখে আরেক চোট হাসলো সবাই। সবাই বের হওয়ার জন্য প্রস্তুত। লুৎফা বেগম আঁচলে চোখ মুছছেন ক্ষণে ক্ষণে। প্রিয়তার নাকমুখ লাল, কেঁদেছে তার বোঝার বাকি নেই। অলিউল সাহেব আর নিহালেরও বিষণ্ণ মন। আর কিছুক্ষণ পরেই ফ্লাইট তাদের। এবার এয়ারপোর্টে যেতে হবে। দরজার কাছটায় গিয়ে বাবাকে জড়িয়ে ধরল প্রিয়তা। নিজেকে আর সংযত রাখতে না পেরেই কেঁদে ফেলল সে। বলল, আমায় ক্ষমা করে দিও বাবা, তোমাদের অনেক কষ্ট দিয়েছি আমি। অলিউল সাহেবের বড্ড মন পড়লেও কাঁদলেন না তিনি। মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, সন্তানের উপর মা বাবার কোনো অভিযোগ থাকে না। অতীত ভুলে সুন্দর একটা বর্তমান কাটাও। বাবার অনেক অনেক দোয়া রইল। প্রিয়তা দাঁড়ালো সোজা হয়ে, মায়ের দিকে চাইলো, ডাকলো, মা। লুৎফা বেগম আঁচল দিয়ে মুখ চেপে ধরে দাঁড়িয়ে আছেন। প্রিয়তা বলল, চলে যাচ্ছি মা, আমার জন্য দোয়া করো।
লুৎফা বেগমের চোখের পানি বাধা মানছে না। তিনি খুব কষ্টে নিজেকে ধাতস্থ করেই বললেন, আমাদের দোয়া সব সময় তোমার পাশে আছে মা, তুমি সুখী হও। প্রিয়তা শান্ত রাখলো নিজেকে। নিহাল পাশেই তার বোনের হাতটা ধরেই বলল, কাঁদবি না, আর সব সময় এই মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করবি, নিজে ভালো থাকবি, আমরা সবাই তোর পাশে আছি। প্রিয়তা মাথা ঝাঁকালো, জোরে শ্বাস টেনে কান্না আটকালো তার। গাড়িতে গিয়ে বসলো সবাই। বাহিরে দাঁড়িয়ে প্রিয়তার মা, বাবা আর ভাই। প্রিয়তা ছলছল চোখে দেখছে তাদের। গাড়িটা চলতেই শুরু করলো। হাত বাড়িয়ে বিদায় জানাচ্ছে প্রিয়তা। লুৎফা বেগম ফুফিয়ে কাঁদছেন, ঠোঁট কামড়ে ধরে রেখেছে প্রিয়তা। ভীষণ কষ্ট হচ্ছে তার। মমি তার পাশেই বসা। এসব দেখে তারও মায়া হচ্ছে খুব। প্রিয়তার হাতের উপর হাত রেখেই সে বলল, কেঁদো না ভাবিজান, আমরা আছি তো। প্রিয়তা সিটে হেলান দিয়ে বসলো। মা, বাবা, ভাইকে আর দেখা যাচ্ছে না। সামনে থেকে একটা পানির বোতল প্রিয়তার দিকে এগিয়ে দিল ফারজাদ। বলল, একটু পানি খেয়ে নাও, ভালো লাগবে। প্রিয়তা পানি পান করলো, তারপর চাইলো মৌরির দিকে। বলল, তোমরা আছো বলেই আমি নিশ্চিন্তে এতটা। দিলরুবা বেগম বললেন, আর কেঁদো না, তবে বেশি কাঁদলে অসুস্থ হয়ে পড়বে যে। প্রিয়তা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। এয়ারপোর্টে প্রাসঙ্গিক সব কাজ শেষ করে ফ্লাইটে উঠলো সবাই। জানালার পাশটাতে বসলো প্রিয়তা। মনে পড়ছে সেই দিনটার কথা, যেদিন সে প্রথম এই ফ্লাইটে করে এই দেশ ছেড়েছিলেন। কি বিদঘুটে ভয় ছিল বুকের ভিতর। তাও দুঃসাহসিক এক কাজ করেই বসেছিল সে। আজ আবারও দেশ ছাড়ছে, তবে এক নতুন পরিচয়ে, নতুন সত্তায়। ভাবনার মাঝে টের পেল শীঘ্রীয় হাতের উপর অন্য এক উষ্ণ ছোঁয়া। সে তাকালো পাশে। ফারজাদ বলল, মন খারাপ করো না, তুমি যখন চাইবে আমরা তখনই বাংলাদেশে আসবো। প্রিয়তা মৃদু হাসলো। ফারজাতের কাঁধের উপর মাথার ভারটা দিয়ে চোখ বুঝলো সে। চোখ খুলল যখন, তখন তারা পাকিস্তানে। পরিচিত রাস্তায় অলিগলি পেরিয়ে ছুটে চলছে গাড়িটা। প্রিয়তা এক মনে চেয়ে আছে বাহিরে। মনে করতে না চাইলেও অনেক কিছু মনে পড়ছে তার। এত এত অপেক্ষা, এত আক্ষেপ, এত হাহাকার কি ভুলে যাওয়া সম্ভব? তাও সেই ভুলে থাকবে, নিজের জন্য না হোক, ফারজাতের জন্য হলেও ভুলে থাকবে। ফারজাতের ঘরে পা রাখলো প্রিয়তা। ফারজাত পাশেই তার। অনুচ্চস্বরেই বলল, আজ থেকে এই ঘরটা তোমারও। প্রিয়তা চোখ বুলালো চারিদিকে। প্রথমে আসেনি যদিও, তবে আজ অন্যরকম লাগছে। ভেতরে প্রবেশ করলো প্রিয়তা। ফারজাতও এলো। ফারজাত বলল, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও। প্রিয়তা মাথা এলিয়ে ব্যাগটা খুললো। খুঁজে বের করলো একটা সালোয়ার কামিজ। তারপর ওয়াশরুমে গেল ফ্রেশ হতে। ফারজাত এই ফাঁকে বিছানা গুছিয়ে ডান দিকে জানালাটা খুলে দিল। বাহিরে এখন পুরো দোস্তর সকাল। গোসল সেরে বেরিয়ে এলো প্রিয়তা। তারপর ফারজাত গেল। প্রিয়তা ব্যাগপত্র গুছিয়ে কল দিল মাকে। কথা বলল সবার সাথে। মনটা এখন আগে থেকে হালকা। পরিচিত এই পরিবেশটা তার আগে থেকে খুব আপন মনে হতো, আর এখন তো হাতে কলমে সে পরিবেশের আপনজন হয়ে উঠেছে সে। ফারজাত বেরিয়ে এসে দেখে প্রিয়তা বারান্দায়। ফারজাতও দাঁড়ায় গিয়ে তার নিকটে, জিজ্ঞেস করে, মন খারাপ? প্রিয়তা তাকালো, বলল, না। তোমার চোখ অন্য কথা বলছে। পরিবারকে মিস করছো? প্রিয়তা মাথা ঝাঁকালো। ফারজাত বলল, চিন্তা করো না, কিছুদিনের মধ্যেই ওনারা এখানে আসবেন। প্রিয়তা আবারও মাথা ঝাঁকালো। ফারজাত এক কদম এগিয়ে হাত রাখলো প্রিয়তার মাথার উপর। বলল, এত মাথা নাড়ালে তো মাথা খুলে চলে আসবে। প্রিয়তা হাসলো তার কথা শুনে। বলল, না, আসবে না, আমার মাথা মজবুত অনেক। ফারজাতও হাসলো। বলল, তাই? জি। সব সময় এমন মজবুত থাকো। এবার শুতে চলো। প্রিয়তা আবারও মাথা এলাতেই হেসে ফেললো ফারজাত। প্রিয়তাও হাসলো সাথে। সে আর দাঁড়ালো না, চুপচাপ শুয়ে পড়লো গিয়ে। ফারজাত বারান্দার পর্দাটা টেনে দিয়ে শুতে এলো। প্রিয়তা অন্যদিকে ঘুরে। ফারজাত শুয়ে চেয়ে আছে তার দিকে। কিছুক্ষণ একইভাবে চেয়ে থেকে আলগোছে প্রিয়তাকে নিজের কাছে টেনে নেয় সে। প্রিয়তার শ্বাস টানলো জোরে। ফারজাতের বাহু ডোরে আটকে শ্বাস ফেলতেও কষ্ট হচ্ছে তার। এদিকে ফারজাত বেশ আয়েশ করে নিজের বউকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। প্রিয়তার ঘুম নেই একটুও। সে নড়ছে বারবার।
ফারজাদের নিবু নিবু স্বর জিজ্ঞেস করলো। নড়ছো কেন এত? আমি ঘুমাতে পারছি না তো। আমিও পারছি না, আমায় ছেড়ে দিন তাহলেই হবে। এইভাবেই ঘুমাও। আমার এইভাবে ঘুমিয়ে অভ্যাস নেই, অস্বস্তি হচ্ছে। কয়েকদিন ঘুমালেই অভ্যাস হয়ে যাবে। তাও ফারজাদ ছাড়বে না। প্রিয়তা নড়ছে দেখে সে উল্টো তার হাতের বাঁধন আরো শক্ত করলো।